আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম। আমরা করতেছি দ্য মোস্ট ওয়ান্টেড এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়, যেটা নিয়ে আসলে তোমাদের ভয় থাকে, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এবং এই অঙ্কগুলো আমি আমার ভাই বোনদের একদম হাতে ধরে ধরে সলিউশন করতেছি। আমি চাচ্ছি আমার ভাই বোনের এগুলো নিয়ে কোনো প্রবলেম না থাকুক, আমি যতদিন আছি তারা যেন অ্যাটলিস্ট এটা শিখে যায়। সেই প্র্যাকটিসের ফলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তোমাদের এটা চমৎকারভাবে শেষ হবে। এবং এই ধারাবাহিকতায় আমি তোমাদের বিগত বছরের বোর্ডগুলো সলভ করতেছি, যেটা হচ্ছে আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে। এবং আমি বিশ্বাস করি তোমরা এটা যথেষ্ট পরিমাণে পছন্দ করতেছো, কারণ আমরা এখন ধারাবাহিকভাবে বেশ ভালো কিছু অঙ্ক সলভ করে ফেলছি। সো আজকে আমরা সলভ করবো হচ্ছে যশোর বোর্ড 2025। দেখো প্রথম 5টা অঙ্ক, যেমন ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ডের প্রথম যে অঙ্কটা, দুটো অঙ্ক আসে, এটা তোমরা জানতে আগে। সো ওগুলোর আমি প্র্যাকটিস তোমাদের করাই ফেলছি এবং বেসিক সহ প্রত্যেকটা অঙ্কে প্রায় 10-15 মিনিট তোমাদের বেসিক দিয়ে দিছি, যেন তোমাদের কোনো প্রবলেম না হয়। সো এখন আমি একদম প্র্যাকটিক্যাল অঙ্কে চলে যাব ডিরেক্টলি, কারণ আমার পারফেক্টলি তোমাদের বোঝানো জরুরি। ওই দিকটায় আর ফোকাস দেবো না, কারণ ওখানে বেসিকগুলো বারবার করে দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি তোমরা ওই 5টা ভিডিও খুবই মনোযোগ সহকারে বারবার করে দেখবা, ঠিক আছে? সো আমরা শুরু করি। এটা হচ্ছে যশোর বোর্ড 2025 আমাদের জন্য, এবং এটা হচ্ছে শোভা ট্রেডার্সের 2023 সালের ডিসেম্বর মাসের অঙ্ক। আমরা করতেছি হচ্ছে যশোর বোর্ড কত লক্ষ্মী ভাই? যশোর বোর্ড হচ্ছে 2025। যশোর বোর্ড 2025 আমরা করতেছি লক্ষ্মী ভাই, যশোর বোর্ড 2025। এবং এটা হচ্ছে শোভা ট্রেডার্সের 2023 সালের 31শে ডিসেম্বর তারিখটা রেয়ামিল। সো এইটা হচ্ছে আমার একটা রেয়ামিল, 31শে ডিসেম্বর 2023। এইটা হচ্ছে আমার পরিপূর্ণ শুদ্ধ রেয়ামিল। কি রেয়ামিল? শুদ্ধ রেয়ামিল। এটা হচ্ছে একটা শুদ্ধ রেওয়া মিল, যেখানে কোনো ভুল নাই। এইটার মধ্যে আমার আছে হচ্ছে সম্পদ, দায়, এইটার মধ্যে আমার আছে আয়, ব্যয়, এইটার মধ্যে আছে আমার মালিকানা সত্ত্ব, যেমন আমরা এটাকে বলি হচ্ছে মূলধন এবং উত্তোলন। ঠিক আছে লক্ষ্মী ভাই? সো এইখান থেকে বেছে বেছে আমাদের 3টা ছকের মধ্যে নিতে হবে। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, এই হচ্ছে আমার এই অঙ্কের বেসিক। একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, একটা হচ্ছে মালিকানা সত্ত্ব। সো এই একটা কথা মনে রাখো লক্ষ্মী ভাই, এইখানে প্রত্যেকটা পার্টের সাথে সরাসরি জড়িত। প্রত্যেকটা পার্টের সাথে সরাসরি জড়িত, কোনোভাবেই এটা অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই। বিশদ আয় বিবরণী না পারলে মালিকানা সত্ত্ব হবে না, মালিকানা সত্ত্ব না পারলে আর্থিক অবস্থার বিবরণী হবে না। কারণ বিশদ আয় বিবরণীতে বের হয় আমার নিট লাভ, ওই নিট লাভ নিয়ে আমরা মালিকানা সত্ত্ব বের করি, মালিকানা সত্ত্ব বের করার পরে আমরা আর্থিক অবস্থার বিবরণী বের করি। আর্থিক অবস্থার বিবরণী মানে A = L + ওই। সো এই বেসিকগুলো তোমাদের একদম পারফেক্টলি প্রথম 5টা অঙ্কে ভালো করে বোঝানো আছে, তোমরা ওখান থেকে দেখে নিবা। আমরা এখন একদম ক খ গ অনুসারে অঙ্কের সলিউশনে চলে যাব। সো আমরা দেখি আমাদের এখানে অঙ্কে কি চাইছে। 31শে ডিসেম্বর 2023 সালের অঙ্ক। প্রথমে ক নম্বরে বলছে ভূমি ও দালান কোঠার নিট মূল্য বের করতে বলছে আমাদের। ভূমি এবং দালান কোঠার আমাদের নিট মূল্য বের করতে বলছে। ওকে, আমরা বের করব, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে উপযুক্ত তথ্যের আলোকে শোভা ট্রেডার্সের নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ বের করতে বলছে। সো আমাদের একটা নিট লাভ বা নিট ক্ষতি বের করতে হবে, এবং নিট ক্ষতির পরিমাণ 30,000 টাকা মালিকানা সত্ত্ব করতে বলছে। সো আমাদের এখানে ক খ গ 3টা জিনিস বের করতে বলছে। প্রথমে হচ্ছে আমাদের ভূমি এবং দালান কোঠার নিট মূল্য, দেন হচ্ছে আমাদের একটা নিট ক্ষতি বা লাভ, যেটা হচ্ছে পুরো বিশদ আয় বিবরণী করতে বলছে, এবং নিট ক্ষতির পরিমাণ 30,000 টাকা ধরে সবার মালিকানা সত্ত্ব তৈরি করতে বলছে। ঠিক আছে? সো আমরা শুরু করি। প্রথমে আমরা প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে লক্ষ্মী ভাই, এখানে আমার কার কার সাথে সম্পর্ক আছে। যেমন এইটাকে আমরা বলি হচ্ছে সমন্বয় লেনদেন। এগুলোকে আমি আমার মতো করে বলি হচ্ছে সমন্বয় লেনদেন। এটাকে আমি কি বলি লক্ষ্মী ভাই? আমার কাছ থেকে সমন্বয় লেনদেন। এখন কেন বলি লক্ষ্মী ভাই? এইগুলা এবং লক্ষ্মী বোন, এইগুলা হচ্ছে আমার হিসাব। এগুলা কি? আমার হিসাব বা পক্ষ। এগুলো হচ্ছে আমার হিসাব বা পক্ষ। সো এগুলো আমার হচ্ছে ইন্ডিভিজুয়াল এক একটা হিসাব, ইন্ডিভিজুয়াল এক একটা পক্ষ। আর এগুলো হচ্ছে লেনদেন। এগুলোর প্রত্যেকটার মাঝে আমার কি আছে? 2টা ঘটনা আছে বা 2টা পক্ষ আছে। এখানে প্রত্যেকটার মাঝে আমার
দুইটা ঘটনা আছে বা দুইটা পক্ষ আছে। সো এই দুইটা পক্ষ আমার যে কোনো দুইটা ছকে, এক হচ্ছে বিষাদায় বিবরণী, দুই হচ্ছে মালিকানা সত্ত্ব, তিন হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যে কোনো দুইটায় অথবা একটার মধ্যে দুইবার অথবা দুইটা মিলায়া এভাবে হোক যেভাবে হোক এটা দুইবার কাজ হবে। এর জন্য আমি এটাকে আমার এন্ড থেকে ডাকি হচ্ছে লেনদেন। লেনদেনটা কেন বলি, সমন্বয় লেনদেনটা কেন বলি ভাই? লেনদেন যখন বলবো তখনই তোমার ফিল আসবে যে ভাই এটার কাজ আমার দুইবার করতে হবে, এটার দুইটা পক্ষ, এটা দুইবার কাজ হবে। ডান। সো এই হচ্ছে আমার কাজ। এবার আমরা লিখি ভাই প্রথম হচ্ছে সম্পর্ক নির্ণয় করা। প্রথম কি? সম্পর্ক নির্ণয় করা। এটা হচ্ছে আমার কাজ। প্রথম কাজ হচ্ছে আমার সম্পর্ক নির্ণয় করা। দেখো লক্ষ্মী ভাই, এইখানে আমার যে সমন্বয়গুলো আছে অবশ্যই এই হিসাবের সাথে ওর একটা সম্পর্ক বিদ্যমান আছে। আমরা হিসাব করি কয় বছরের? 1 বছরের। এই ঘটনাগুলো কখন ঘটছে? যখন আমি পুরোপুরি রেয়ামিলটা করে ফেলছি, তারপর আমার এই ঘটনাগুলো ঘটছে। অতএব একটা পরিপূর্ণ পরিশুদ্ধ আর্থিক অবস্থার বিবরণী করতে গেলে আমাকে অবশ্যই এর সাথে প্লাস মাইনাসের যে সম্পর্ক আছে সেটাকে জাস্টিফাই করতে হবে। আমি কি বলছি তোমরা বুঝতে পারছো? সো আমরা এটা শুরু করি এখন। প্রথম হচ্ছে আমার কাজ লক্ষ্মী ভাই, প্রথম সমাপনী মজুত পণ্য। সো সমাপনী মজুত পণ্যটা একদম নোট ডাউন করে নাও। সমাপনী মজুত পণ্য সবসময় কম ব্যালেন্সটা আসে। সমাপনী মজুত পণ্য সবসময় কম ব্যালেন্সটা আসে। সমাপনী মজুত পণ্য একবার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ে সবার শেষে বাদ হবে। সমাপনী মজুত পণ্য একবার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ে সবার শেষে বাদ হবে। আরেকবার হচ্ছে কই যাবে লক্ষ্মী ভাই? আরেকবার অবশ্যই এটা হচ্ছে আমার চলতি সম্পদে যাবে। কারণ সমাপনী মজুত পণ্য যে পণ্যটা আমি বিক্রি করতে পারি না, যেটা আমার এখন স্টকে বা গোডাউনে আছে, সো এটা হচ্ছে আমার জন্য একটা কি? চলতি সম্পদ। ডান। এবার তাহলে আমরা শুরু করি সমন্বয়গুলো দাগানো। সো সমাপনী মজুত পণ্য আমরা দাগাইতে পারবো না। এবং এখানে দেখো আমাদের একটা চমৎকার কথা বলা আছে, ক্রয় মূল্য 25,000, বাজার মূল্য 16,000 টাকা। সো এখানে ক্রয় মূল্যটা আমরা ধরবো না। আমরা সবসময় কোনটা ধরবো? যেটার মূল্য কম, সেটা ক্রয় মূল্য হোক বা বাজার মূল্য হোক। ডান। এবার বলছে ব্যক্তিগত তহবিল থেকে মালিক 12,000 টাকা ব্যবসায়ে ভাড়া প্রদান করেন যা হিসাবভুক্ত হয়নি। সো মালিক যখন ব্যবসায়ে কোনো কিছু দেয়, বাড়তি করে দেয়, সেটাকে আমরা বলি অতিরিক্ত মূলধন। কি বলি লক্ষ্মী ভাই? অতিরিক্ত মূলধন। আর মালিক এখানে কি দিছে? ভাড়া দিছে। সো এখানে আমার ভাড়াও একটা ইম্প্যাক্ট আছে। সো সমন্বয়গুলো আমরা দাগাই ফেললাম। এরপরে আরেকটা আছে, ভূমি এবং দালান কোঠার উপরে অবচয় 10%। আমার এখানে একটা স্থায়ী সম্পত্তি আছে, সেটা হচ্ছে আমার ভূমি এবং দালান কোঠা, যার উপরে আমাকে অবচয় ধরতে হবে হচ্ছে 10%। কারণ হচ্ছে এইটা ব্যবহার করতে করতে অবশ্যই এটার মান কমে যায়। সো এই হচ্ছে আমাদের সমন্বয়। এবার চলো ধারাবাহিকভাবে আমি যেমনটা তোমাদের জন্য শুরু করি, একসাথে শুরু করব, একসাথে শেষ করব, মাঝখানে কোনো গ্যাপ নাই। একসাথে শুরু করব, একসাথে শেষ করব। যেমন আমরা প্রথম ক নাম্বার আলাদা করে সলভ করব না, প্রথম খ নাম্বার আলাদা করে সলভ করব না, প্রথম গ নাম্বার আলাদা করে সলভ করব না, সলভ করব পুরোটা একসাথে। তোমরা জাস্ট আমার সাথে একটু কনসেন্ট্রেশন দাও, আমার সাথে একটু ফোকাস দাও, 2-4টা অঙ্ক এভাবে করে প্র্যাকটিস করো। আমি বিশ্বাস করি তুমি এটার মজা পেয়ে যাবা, কারণ এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কেন আমি একসাথে করাই তোমাকে আমি বুঝাই। লক্ষ্মী ভাই, এই যে হিসাবগুলো আমার এখানে দেয়া আছে, আমি যখন আলাদা আলাদা করি, এই ক নাম্বারের জন্য আমার এখানে যতগুলো হিসাব দেওয়া আছে সব খুঁজতে হবে, এই খ নাম্বারের জন্য আমার এখানে যতগুলো হিসাব দেওয়া আছে সব খুঁজতে হবে, এই গ নাম্বারের জন্য আমার যতগুলো হিসাব আছে সব খুঁজতে হবে। বাট যখন একসাথে করব তখন দেখবে একটা হিসাব একবারেই কাজ শেষ। ধৈর্য, একটু ফোকাস, বিশেষ করে বেটার একটা আউটকাম আসবে। ফোকাস রাখো। আমি তোমাদের জন্য এবার কি করলাম লক্ষ্মী ভাই, আমার এখানে সমন্বয়গুলো পারফেক্টলি দাগাই নিলাম, কার কার সাথে সমন্বয় আছে। এইগুলো আমরা কি করব দেখো, এই যে তোমাদের জন্য আমি নোট তৈরি করে রাখছি। তোমার জন্য কি তৈরি করে রাখছি লক্ষ্মী ভাই? নোট তৈরি করে রাখছি। দেখো এই হচ্ছে 3টা ছক আমি তৈরি করে রাখছি।
প্রথমে আমার এখানে বলছে, প্রথমে আমার ক নাম্বারটা আমরা তাহলে লেখা শুরু করি। এটা হচ্ছে আমার ক নাম্বার, এটা হচ্ছে আমার কি ক নাম্বার। এইখানে বলছে ভূমি ও, আমি জাস্ট এভাবে লিখবো, তোমরা কিন্তু একদম সুন্দর করে, আমরা অ্যান্সারে যেভাবে লিখে দিছি উপরে হচ্ছে তোমার ব্যক্তির নাম, দেন কোন পার্ট তুমি করতেছো, দেন কত তারিখ করতেছো, এভাবে করে সুন্দর করে লিখবা। দালান কোঠার, আমার যেহেতু বোর্ডে জায়গা কম, নিট মূল্য লিখে ফেললাম। এটা হচ্ছে ক নম্বরের জন্য, ডান। এবার খ নম্বরে আমি এখানে লিখলাম আমার জাস্ট সুবিধার জন্য বিশদ আয় বিবরণী। এটা হচ্ছে 31শে ডিসেম্বর 2023 সালের এই কথাগুলো এভাবে করে লিখে দিবা সমাপ্ত বছরের জন্য। হ্যাঁ, ডান। এরপর আমাকে কি করতে হবে লিখি ভাই, মালিকানা সত্ত্ব লিখে ফেললাম, মালিকানা সত্ত্ব জাস্ট তোমাদের মতো করে। এখন এই যে আমার বিষয় দাবি নেই, এখানে প্রথমে কি থাকে, বিক্রয় থাকে। এখানে প্রথমে কি থাকে, বিক্রয় থাকে। সো ওকে, তাহলে লক্ষ্মী ভাই এখানে প্রথমে কি থাকে, এখানে থাকে হচ্ছে নির্বিক্রয়। সো নির্বিক্রয় আমাদের আপাতত লেখার দরকার নাই। এখানে হচ্ছে বাদ বিকৃত পণ্যের ব্যয়, বাদ বিকৃত পণ্যের ব্যয়। আর একটু সুন্দর করে লিখি, হাতের লেখার উপর নিয়ে নিজেই খুব বিরক্ত রে ভাই, তোদেরকে কি বলবো, এই বোর্ডে দ্বারা এই লেখাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তারপর লিখতেছি সুন্দর করে, আমার ভাই বোন যেন একটু ভালো করে বুঝে, বিকৃত পণ্যের ব্যয়, ডান। ওকে, এরপর এখান থেকে বাদ দিতে হয় বাদ পরিচালন ব্যয়। এইটুকু আপাতত লিখে রাখলাম। এরপরে যেটা যেটা আমার লাগবে সেটা আমি লিখে রাখবো। আর ওটা তো হচ্ছে আমার মালিকানা সত্ত্ব, ঠিক আছে। সব মালিকানা সত্ত্ব আমরা লিখে রাখছি। এখানে আর বাড়তি আমরা মূলধন লিখে রাখতে পারি প্রথমে বোঝার জন্য, জাস্ট মূলধন আসুক, আস্তে আস্তে সব বসাই ফেলবো। এখন আমরা লক্ষ্মী ভাই যাবো কি জানিস, এখন আমরা যাব হচ্ছে আমাদের কোশ্চেনে। এখন আমরা কই যাব, এখন যাব আমরা আমাদের কোশ্চেনে। এই শুরু থেকে শুরু করব, শেষে এসে একদম শেষ করব। শুধু আমার সাথে একটু ধৈর্য ধরে বইসা থাক, আমার সাথে একটু ফোকাস করো লক্ষ্মী ভাই। প্রথম আছে কি, মূলধন এবং উত্তোলন। মূলধন আছে ৭৫,০০০, উত্তোলন আছে কত, ১০,০০০, কারণ উত্তোলন ডেবিট, মূলধন ক্রেডিট। সো আমরা মালিকানা সত্ত্বে গেলাম, মূলধন ৭৫,০০০, আমি ফার্স্ট কলামেই লিখলাম, লাগলে আমরা পরে থার্ড কলামে নিয়ে লিখব ৭৫,০০০। ঠিক আছে লক্ষ্মী ভাই, ডান। দেন একটু জায়গা রাখলাম, কারণ নিট ক্ষতি বা নিট লাভের জন্য। এবার লিখলাম বাদ উত্তোলন। তাহলে উত্তোলন কত আছে, ১০,০০০, ব্রেকেট দিয়ে রেখে দিলাম। দুইটা এন্ট্রি বসানো শেষ। এরপর হচ্ছে আসবাবপত্র। আমার একটা স্থায়ী সম্পদ। তো এখানে কি আমার আর্থিক অবস্থার বিনিয়োগ করতে বলছে লক্ষ্মী ভাই? আর্থিক অবস্থার বিনিয়োগ আমাকে করতে বলে নাই। সো আমার যে পার্টটা করতে বলে নাই এটা আসবে না, সো এটা লিখবো না, শেষ। এরপর আমাকে কি বলছে, ক্রয় এবং বিক্রয়। ক্রয় আছে ৮৫,০০০ টাকা, বিক্রয় আছে কত, ১,২৫,০০০ টাকা। সো চলো আমরা বিশদায় বিবরণীতে আগে এটা লিখে আসি। কোথায় লিখবো লক্ষ্মী ভাই, বিশদায় বিবরণীতে। কোথায় লিখবো, বিশদায় বিবরণীতে। সো এই হচ্ছে আমার বিশদায় বিবরণী। প্রথমে আমরা লিখলাম বিক্রয়, কত লিখলাম, সেকেন্ড কলামে ১,২৫,০০০। দেন আমরা এখান থেকে একটু প্রারম্ভিক মজুত পণ্য শুরুতে লিখতে হয়, তার জন্য জায়গা রেখে এখানে লিখলাম ক্রয়। এখানে লিখলাম কি, ক্রয়। ক্রয়ের সাথে
ক্রয়ের সাথে ফেরতটা দেখি একটু, ফেরত কয়টা আছে? ফেরত 2টা আছে। সো ক্রয়ের সাথে একটা ফেরতের কাজ আছে। সো আমরা ক্রয়টা ফার্স্ট কলামে লিখলাম 85,000 টাকা। কত টাকা লিখি ভাই? 85,000 টাকা লিখে এইটুকু দাগ দিয়ে রাখলাম, এখানে আমরা ফেরতের কাজ করব। সো এটা শেষ। এরপরে ফেরত, ফেরতের বিষয় কি লিখি ভাই? ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট। তার মানে ক্রেডিট সাইডের ফেরত হচ্ছে আমার ক্রয় ফেরত, ডেবিট সাইডের ফেরত হচ্ছে আমার বিক্রয় ফেরত। সো আমরা ফেরতটা বাদ দিব, বাদ ফেরত, বাদ ফেরত, ঠিক আছে। সো এখান থেকে বাদ দিব 9,000, এখান থেকে বাদ দিব হচ্ছে 8,000। সো এটা বসাই ফেললাম, যোগ বিয়োগ পরে করতেছি, ঠিক আছে লক্ষ্মী ভাই? যোগ বিয়োগ আমরা পরে করতেছি। দেখ একসাথে লক্ষ্মী ভাই বসে বলছি। প্রারম্ভিক মজুত পণ্য কই যাবে? বিক্রিত পণ্যের ব্যয় শুরুতে আমরা একটু জায়গা রাখছিলাম, এটা হচ্ছে আমার প্রারম্ভিক মজুদ। এটা হচ্ছে আমার প্রারম্ভিক মজুদ। কত টাকা আছে প্রারম্ভিক মজুদ? 20,000 টাকা। প্রারম্ভিক মজুদ কত আছে? 20,000 টাকা। সো আমরা এখানে 20,000 টাকা লিখে ফেললাম, ডান। কেন লিখলাম সেকেন্ড কলামে? কারণ আমাদের প্রারম্ভিক মজুদের সাথে কোনো কাজ নাই, প্রারম্ভিক মজুদের সাথে আমাদের কোনো কাজ নাই, ডান। এরপরে হচ্ছে আমাদের ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন অবশ্যই আমার একটা প্রত্যক্ষ খরচ। ক্রয় পরিবহন কোথায় যাবে? ক্রয় পরিবহন যাবে হচ্ছে তোমার, ক্রয় পরিবহন কই যাবে লক্ষ্মী ভাই? ক্রয় পরিবহন যাবে বিক্রিত পণ্যের ব্যয়ে। তাহলে আমরা এখানে একটু জায়গা বের করে, এই হচ্ছে বোর্ডে লেখার সুবিধা, তুমি পরিবহন। সো সুন্দর করে তুমি লিখতে পারো, মানে মুছেও লেখার সুবিধাটা আছে। সো ক্রয় পরিবহন আছে 5,000। সো ক্রয় পরিবহনটা আমরা লিখে ফেলি, 5,000 টাকা আমরা এখানে লিখে ফেললাম। সব আস্তে আস্তে বসাচ্ছি। দেন আমরা এখান থেকে বাদ দিব, বাদ পরিচালন ব্যয় লিখলাম। এর মধ্যে প্রথমে কি আছে? বেতন। এর মধ্যে প্রথমে কি আছে? বেতন। বেতন কত আছে? 11,000। বেতনের সাথে কোনো কাজ নাই, লিখে ফেললাম। এরপরে কি আছে? ভাড়া। ভাড়া কত আছে? 5,000। ভাড়ার সাথে কাজ আছে, ছোট্ট একটা দাগ দিয়ে রাখলাম। ব্যয়টা একটু সুন্দর করে লিখি, ঠিক আছে লক্ষ্মী ভাই? ভাড়া লিখে ফেললাম, বেতন লিখে ফেললাম। এরপর আছে পাওনাদার। কাজ আছে? পাওনাদারের কাজ নাই, কারণ পাওনাদার আমাদের এখানে করতে বলে নাই। সাধারণ সঞ্চিতি কাজ আছে। অফিস খরচ কাজ আছে। সাধারণ সঞ্চিতি কত? সাধারণ সঞ্চিতি হচ্ছে আমার 30,000। অফিস খরচ কত? 6,000। তাহলে আমরা এই দুটো লিখে ফেলি। দেখো অফিস খরচ, অফিস খরচ একটা হচ্ছে পরিচালন ব্যয় কত টাকা? অফিস খরচ হচ্ছে তোমার 6,000 টাকা। আর এরপরে লক্ষ্মী ভাই সাধারণ সঞ্চিতি হচ্ছে মালিকানা সত্ত্বে সবার শেষে। সাধারণ সঞ্চিতি হচ্ছে মালিকানা সত্ত্বে সবার শেষে যোগ হবে। কেন যোগ হবে সেটারও একটা ব্যাখ্যা আছে লক্ষ্মী ভাই। সাধারণ সঞ্চিতি মানে হচ্ছে তোমার মুনাফা থেকে যে টাকাটা সরাই রাখা হয়, মুনাফা থেকে যে টাকাটা তোমার পরবর্তী ইউজের জন্য যে কোনো একটা ফান্ডে কাজে লাগানোর জন্য সরাই রাখা হয়, সেটাকে বলা হচ্ছে সাধারণ সঞ্চিতি। সো এই হচ্ছে তোমার সাধারণ সঞ্চিতি। এইটা মুনাফারই একটা পার্ট থাকে, এর জন্য এটা যোগ করতে হয়। কারণ কি? এটা মুনাফা থেকেই সরাই রাখা হয়, কারণ এটা মালিকানা সত্ত্বের একটা পার্ট। তারপরে কি আছে লক্ষ্মী ভাই? তারপরে কি আছে? ভূমি এবং দালান কোঠা। ভূমি ও দালান কোঠা আসলে আমার এখানে অফিসিয়াল পারপাজে আসবে না। অফিসিয়াল পারপাস বলতে হচ্ছে আমাকে তো আর্থিক অবস্থার বিবরণী করতে বলে নাই, আসবে না। কিন্তু আমার কোশ্চেনে তো আমাকে করতে বলছে ভাই। কোশ্চেনে আমাকে ক নাম্বারে বলছে নিট দালান কোঠার মূল্য বের করতে বলছে। তাহলে এখানে আমি এটা লিখবো এবং আমাকে লিখতে হবে।
ভূমি ও দালান কোঠা। কত টাকা ভূমি ও দালান কোঠা আছে লক্ষ্মী ভাই? ভূমি ও দালান কোঠা আছে হচ্ছে 90,000 টাকা। সো আমরা ভূমি এবং দালান কোঠা 90,000 টাকা লিখে দাগ দিয়ে রাখলাম। এখন আমরা সমন্বয়ের কাজ করব এটার সাথে। দেখো লক্ষ্মী ভাই, প্রথম কাজ কি? সবগুলো আমরা বসায় ফেলছি। দেখো যেগুলো যেগুলো আসে না সেগুলো আমরা অ্যাভয়েড করে ফেলছি। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম সমন্বয় নিয়ে। ভিতরে আমাদের কোনো সমন্বয় আছে? ভিতরে আমাদের কোনো সমন্বয় নাই। ভিতরে আমাদের কোনো সমন্বয় নাই। এখন হচ্ছে প্রথম সমন্বয়, সমাপনী মজুত পণ্য। প্রথম সমন্বয়। এখন আমার কাজ কি? প্রথম সমন্বয়। প্রথম সমন্বয়, ঠিক আছে? প্রথম সমন্বয় হচ্ছে সমাপনী মজুত পণ্য। সো সমাপনী মজুত পণ্য আমরা বসাবো। সমাপনী মজুত পণ্য যখন আমরা বসাবো লক্ষ্মী ভাই, সমাপনী মজুত পণ্য আমার জন্য কি হবে? আমার বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ হবে। বিক্রিত পণ্যের ব্যয় থেকে কি হবে? বাদ হবে। সো এখানে আমি একটু ছোট করে লিখে ফেলি, যেহেতু আমার জায়গায় একটু সমস্যা আছে। বোর্ডে লিখতে গেলে জায়গাটা একটা ফ্যাক্ট, এতগুলা এন্ট্রি এইটুকু জায়গায় হয় না, এটা তোমরাও বুঝো। বাট আমরা তোমাদের শেখানোর জন্য এটা লিখতে চাই। আমার বিবেক মানতেছিল না যে এই অঙ্কগুলো আমি মুখে মুখে করাই, ঠিক আছে? এইটা আমার বিবেক মানতেছিল না, দ্যাটস ওয়াই আমি এটাকে কি করছি, এটাকে আমি আমার মতো করে প্রত্যেকটা বোর্ডে করানোর চেষ্টা করছি। এবার আমরা এখানে দিলাম বাদ, ছোট করে সংক্ষিপ্ত করে লিখি সমাপনী মজুদ। কোনটা বাদ হবে সমাপনী মজুদ লক্ষ্মী ভাই? সমাপনী মজুদ কোনটা বাদ হবে? সমাপনী মজুদ বাদ হবে হচ্ছে তোমার, সমাপনী মজুদ বাদ হবে কোনটা? সমাপনী মজুদ বাদ হবে ছোটটা। সমাপনী মজুদ বাদ হবে কোনটা? ছোটটা। ছোটটা বলতে হচ্ছে 16,000। এটা সবসময় মনে রাখো, সমাপনী মজুদ পণ্য যেটার মূল্য কম থাকে সেটা নিতে হয়। সমাপনী মজুদ পণ্য যেটার মূল্য কম থাকে সেটা নিতে হয়। সো সমাপনী মজুদ পণ্য একবার এখান থেকে বাদ দিলাম। আর এই সমাপনী মজুদ পণ্য আরেকবার কই যেত জানো? চলতি সম্পদে। একদম মুখস্থ করে নাও। সমাপনী মজুদ পণ্য একবার বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ, আরেকবার চলতি সম্পদে। সমাপনী মজুদ পণ্য একবার বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ, আরেকবার চলতি সম্পদে। ডান। এবার আমরা লক্ষ্মী ভাই পরবর্তী সমন্বয় করব। এটা করা শেষ। দেন আছে মালিক ব্যক্তিগত তহবিল থেকে 12,000 টাকা ব্যবসায় ভাড়া প্রদান করেন। মালিক যেভাবেই হোক সে দিলে সেটা মূলধন, মানে অতিরিক্ত মূলধন। আর সে কি দিছে? এটা ভাড়া দিছে। কি দিছে? ভাড়া। তো ভাড়া প্রদান করছে, সেটা অবশ্যই আমাকে তাহলে লিখতে হবে। সো দেখো, এই যে ভাড়া, এই যে আমার এখানে কি ছিল? এটা ভাড়া ছিল। সো এই ভাড়াটা কি আমার লেখা ছিল? যে আমি মালিক যেটা দিছে সেটা লেখা ছিল না, লিখতে হবে অলিখিত ভাড়া। অলিখিত ভাড়া। সো এই অলিখিত ভাড়া আমার জন্য কি? অলিখিত ভাড়া হচ্ছে আমার জন্য 11,000 টাকা মালিক দিছে। সো এই অলিখিত ভাড়া হচ্ছে আমার জন্য যোগ করে হইল কত? 16,000। এখানে যোগ করে ফেললাম অলিখিত ভাড়া। আর এইটা কি হিসাবে আসছে? এইটা কি হিসাবে আসছে? এইটা অতিরিক্ত মূলধন হিসাবে আসছে। কি হিসাবে আসছে? অতিরিক্ত মূলধন। সো আমরা এখানে লিখলাম প্লাস অতিরিক্ত মূলধন, যেটা মালিক দিছে। কত টাকা আছে লক্ষ্মী ভাই? আছে হচ্ছে গিয়ে তোমার 12,000 টাকা। সো আমরা এটা বসাই ফেললাম। তার মানে মালিক যে টাকাটা দিছে সেটা হচ্ছে আমার অতিরিক্ত মূলধন। মালিক যে টাকাটা দিছে সেটা হচ্ছে আমার অতিরিক্ত মূলধন। আর মালিক যে টাকা দিছে সেটা হচ্ছে ভাড়া বাবদ দিছে। সো ভাড়ার সাথে আমরা যোগ করে ফেলছি, ঠিক আছে? দেখো এই সমন্বয় শেষ। এরপরে সমস্যা হচ্ছে ভূমি এবং দালান কোঠার উপরে 10% অবচয় ধরতে বলছে। সো আমার যে ভূমি এবং দালান কোঠা ছিল 90,000। ভূমি ও দালান কোঠা ছিল লক্ষ্মী ভাই কত? ভূমি এবং দালান কোঠা ছিল আমার 90,000। সো এই যে ভূমি এবং দালান কোঠা আমার আছে, এই ভূমি এবং দালান কোঠা 90,000 যেটা ছিল, এই 90,000 থেকে 10% আমি ব্যবহার করতে পারবো না। দেখো এইটা হচ্ছে আমার অবচয়। অবচয় বলতে বুঝায়, অবচয় বলতে বুঝায় এইটা হচ্ছে আমার অবচয়। এবং অবচয় বলতে বুঝায় যে টাকাটা
অপচয় বলতে বোঝায় যে টাকাটা ব্যবহার করার উপযোগী থাকে না, মানে আস্তে আস্তে ব্যবহার করতে করতে ক্ষয়প্রাপ্ত হয়। ওকে ভাই, রিয়েল লাইফের এক্সাম্পল চিন্তা করো। তোমার স্মার্টফোন যেটা এখন তুমি হাতে ইউজ করতেছো, এইটা যখন তোমার শুরুতে ছিল সেটার যে ভ্যালু ছিল, এটা কি 6 মাস পরে সেম ভ্যালু থাকে? এটা কি 1 বছর পরে সেম ভ্যালু থাকবে? থাকবে না। এটার একটা ডেপ্রিসিয়েশন আসে, যেটাকে আমরা বলি অপচয় বা ব্যবহারযোগ্য ক্ষতি, খরচ করতে করতে। সো এই যে আমার দালান কোঠার দাম 90,000 ছিল, সেটা আমার ব্যবহার করার জন্য 1 বছর 10% দাম কমে গেছে। সো এইটা আমাকে কি করবে? আমার এই দালান কোঠার মূল্য কমাই দিবে, তাহলে আমার এই দালান কোঠা থেকে আমরা বাদ দিব, বাদ অপচয়। কত টাকা বাদ দিব? 90,000। বাইরে গেলে কত? 81,000। ডান। সো এই 81,000 টাকা হচ্ছে আমার নিট দালান কোঠার মূল্য। এই 81,000 টাকা হচ্ছে নিট দালান কোঠার মূল্য। আর এই অপচয়টা আমার জন্য একটা ব্যয়। এই অপচয়টা আমার জন্য একটা কি? ব্যয়। এটা আমার জন্য একটা ব্যয়। এইটা কই যায়? দালান কোঠার অপচয়। এইটা যাবে হচ্ছে তোমার পরিচালন ব্যয়। এটা যাবে কোথায় লক্ষ্মী ভাই? পরিচালন ব্যয়। এই যে দালান কোঠার অপচয়, এটা যাবে কই? পরিচালন ব্যয়। এটা যাবে হচ্ছে পরিচালন ব্যয়। সো অপচয় হলে একবার ওই সম্পত্তি থেকে বাদ, আরেকবার হচ্ছে আমার কই যাবে? পরিচালন ব্যয়। একদম মুখস্থ করে নাও, কিছু কিছু সমন্বয় আছে একদম চমৎকারভাবে এভাবেই করতে হবে। যেমন যে কোনো বকেয়া যোগ আয় বকেয়া সম্পদ, ব্যয় বকেয়া দায়। সো আয় বকেয়া চলতি সম্পদের দিকে যাবে, ব্যয় বকেয়া দায়ের দিকে যাবে। যে কোনো অগ্রিম বাদ, যেমন অগ্রিম আয় আমার জন্য কি হবে? দায়। আর বকেয়া আর অগ্রিম ব্যয় আমার জন্য সম্পদ। সো এভাবে একদম পারফেক্টলি হিসাব করে নাও। ডান। সো এই হচ্ছে আমার কাজ সাজানো শেষ। সবগুলো আমরা বসাই ফেলছি লক্ষ্মী ভাই। এবার এখানে যে নিট ক্ষতি আমাদের দিয়ে দিছিল, নিট ক্ষতি এটা কি হয়? মাইনাস হয়। নিট ক্ষতি হইলে মালিকানা সত্ত্ব কমে, এর জন্য এটা মাইনাস। নিট ক্ষতি হইলে মাইনাস, আর নিট লাভ হইলে প্লাস। নিট ক্ষতি হইলে মাইনাস, আর নিট লাভ হইলে এটা কি? প্লাস। নিট ক্ষতি হইলে মাইনাস, নিট লাভ হইলে এটা কি? প্লাস। তাহলে এখানে ছিল কত আমাদের? মূলধন ছিল হচ্ছে আমার 1 লাখ। দাঁড়াও, আবার নতুন করে এটা সুন্দর করে একটু লিখে ফেলি। মূলধন ছিল আমার 90,000 মেবি। আমি একটু দেখি তো ভাই। চলো, মূলধন কত ছিল? মূলধন ছিল হচ্ছে আমার 75,000। মূলধন ছিল 75,000। নিট ক্ষতি হচ্ছে 30,000। সো এই যে 75,000 ছিল, দেন হচ্ছে আমার এখানে ছিল 30,000 মাইনাস, দেন আমার অতিরিক্ত মূলধন প্লাস ছিল 12,000। সো সবগুলো আমরা বসাই ফেলছি। আমাদের একটা কোনো এন্ট্রি এখানে আর বাদ নাই, একটা কোনো সমন্বয় আমার এখানে বাদ নাই। এখন আমাকে কি করতে হবে? যোগ বিয়োগ করতে হবে। সো যোগ বিয়োগটা এবার আমি করব কি লক্ষ্মী ভাই? পিডিএফ থেকে করাবো। তাহলে সুবিধাটা কি? প্রপারভাবে স্পষ্টভাবে দেখা যায়, তোমাদের জন্য পারফেক্ট। বাট আমি কিন্তু সব কাজ করে ফেলছি। এখন যোগ বিয়োগ আমরা এভাবে করব, ঠিক আছে? সো দেখো, আমার এখানে ভূমি এবং দালান কোঠা 90,000 ছিল, 10% অপচয় 9,000, যোগ মাইনাস করে আমার 81,000 হচ্ছে আমার নিট দালান কোঠার মূল্য। সো এই নিট দালান কোঠার মূল্য আমরা বের করে ফেলছি, ঠিক আছে লক্ষ্মী ভাই? দেন দেখো, এবার আমরা আসলাম বিক্রয়ে। দেখো, আমরা যেটা বিশদ আয় বিবরণী করতেছি, এইভাবে সুন্দর করে লিখে নিবা কথাগুলো, একদম কোনো যেন ভুল না হয়। বিক্রয় 1,25,000 ছিল, ফেরত হচ্ছে 8,000 ছিল, 1,17,000 হচ্ছে আমার নিট বিক্রয়। এটাকে বলে কি? নিট বিক্রয়। ডান। প্রত্যেক ইয়েতে এগুলো সুন্দর করে লিখবা। এরপর বাদ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি যায়? প্রত্যক্ষ খরচগুলোই যায় হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। এখন বলতে পারো ভাইয়া প্রত্যক্ষ খরচগুলো কেমনে বুঝবো? গোপন তথ্য হচ্ছে ভাই ক্রয়ের সাথে যেগুলো একদম সরাসরি জড়িত, ডিরেক্ট ক্রয়ের সাথে যেগুলো জড়িত, সেগুলো হচ্ছে আমার কি? বিক্রিত পণ্যের ব্যয় বা প্রত্যক্ষ খরচ। একদম ইজিলি বলে দিলাম। সো এখানে প্রারম্ভিক মজুত পণ্য লিখলাম, ক্রয় ছিল, ফেরত ছিল, বাদ দিলাম, 76,000 হয়েছে।
85,000 ছিল আমার ক্রয়। সো দেখি তো লক্ষ্মী ভাই ক্রয়টা কত লিখছিলাম, ক্রয় তো 85,000। সো ক্রয় হচ্ছে আমার 85,000 ছিল, সেখান থেকে 9,000 বাদ দিলে কত থাকে লক্ষ্মী ভাই? 76,000। এখানে হচ্ছে আমার 76,000। আমি আবার সুন্দর করে লিখে দিচ্ছি। অ্যাকাউন্টিং করতে গেলে এইসব টুকটাক বিষয়গুলো কিন্তু তোমার ভুল হবে, এটা নিয়ে তোমার কোনোভাবেই কোনো কিছু চিন্তা করার সুযোগ নাই। আমি তোমাকে প্রত্যেকটা আবার একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখানে এইটা বাদ দিলে এখানে হয় 1,17,000। এখানে 20,000 টাকা আমার প্রারম্ভিক মজুত পণ্য ছিল, এইটা বাদ দিলে হয় আমার 76,000। সো এটা বসানো শেষ। সো লক্ষ্মী ভাই এখানে এরপরে আমরা এই যে 76,000 এটা 5,000 বাদ দিলে দেন আমার ওখানে ওই যে 20,000 টাকা আছে প্রারম্ভিক মজুত পণ্য, ওইটা যোগ করলে আমার হয় কত? এটা যোগ করলে আমার হয় 1,01,000 টাকা। এই 1,01,000 টাকা হচ্ছে আমার, এই 1,01,000 টাকা হচ্ছে আমার নিট ক্রয়। এটাকে বলে হচ্ছে কাইন্ড অফ নিট ক্রয় বলা যায়, অথবা এটাকে আমরা আরেকটু জিনিস বলতে পারি, এটাকে আমরা বলতে পারি বিক্রয় যোগ্য পণ্য। এই যে 76 আমার নিট ক্রয় আমরা পাইছি, আর এই যে 1,71,000 এটাকে আমরা বলবো হচ্ছে বিক্রয় যোগ্য পণ্য। বিক্রয় যোগ্য পণ্য মানে আমার হাতে কতটুকু টাকার পণ্য আছে, আমার হাতে কতটুকু টাকার পণ্য আছে যেটা আমার বিক্রয় করার উপযোগী, আমার হাতে কতটুকু টাকার পণ্য আছে যেটা আমার বিক্রয় করার উপযোগী, সেটা হচ্ছে এই 1,00,000। এটাকে বলে বিক্রয় যোগ্য পণ্য। ডান? ওকে। এরপর এখান থেকে আমরা বাদ দিব সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমার যেটা বের হবে এটাকে বলে বিক্রিত পণ্যের ব্যয়। এইটা মানে হচ্ছে আমার হাতে কতটুকু টাকার প্রোডাক্ট ছিল, আমার হাতে কতটুকু টাকার প্রোডাক্ট ছিল বিক্রয় করার মতো, সেখান থেকে আমি কতটুকু বিক্রি করতে পারি নাই সেটা আমি বাদ দিলাম, তাহলে বিক্রি করছি কতটুকু সেটা বের হয়ে যায়। আমার হাতে কতটুকু টাকার প্রোডাক্ট ছিল যেটা বিক্রি করা যাইতো, বিক্রয় করতে পারি নাই, সেটা বাদ দিলে আমরা বের হয়ে যায় আসলে কতটুকু বিক্রি করছি, যেটাকে আমরা বলি বিক্রিত পণ্যের ব্যয়। সো এই যে এবার আরেকটা বেসিক দেই, এই যে 85,000 টাকা, এইটার মানে বুঝায় এই 85,000 টাকার প্রোডাক্ট আমরা 1,17,000 টাকায় বিক্রি করছি। এইটা মানে বুঝায় এই যে 85,000 টাকার প্রোডাক্ট আমরা 1,17,000 টাকায় বিক্রি করছি। তাহলে আমার এখানে মোট মুনাফা কত? 32,000। আমার এখানে মোট মুনাফা কত? 32,000। ডান? আমার এখানে মোট মুনাফা হচ্ছে 32,000। তো মোট মুনাফা পেয়ে গেছি। এরপর পরিচালন ব্যয় বেতন 11,000, ভাড়া হচ্ছে আমার 17,000, দেন হচ্ছে আমার অফিস খরচ 6,000, ভূমি এবং দালান কোঠা হচ্ছে কত আমার অবচয় যেটা আছে 9,000। সো আমার এখানে দেখো আমরা এখানে ভাড়া কত লিখছিলাম? 11 আর 12 ছিল। হ্যাঁ 12। লক্ষ্মী ভাই এইগুলা একটু খেয়াল করবা, যেহেতু আমি বোর্ডে দেখে তারপর এগুলো লিখি, কাইন্ড অফ একটু ভুল হতে পারে। সো এটা হচ্ছে 17,000। ডান? সো আমরা ঠিক করে ফেললাম সব কিছু। সো এই হচ্ছে আমার ভাড়া 17,000, সবগুলা যোগ করে আমার হয় হচ্ছে, সবগুলা যোগ করে আমার হবে পরিচালন ব্যয়। সো আমার পরিচালন ব্যয় হচ্ছে 33,000 টাকা। এই সবগুলা যোগ করে আমার হয় পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয় হচ্ছে আমার 33,000 টাকা। এখন প্রবলেম হচ্ছে এখানে তো অন্যান্য কোনো আয় বা অন্যান্য কোনো ব্যয় নাই, অন্যান্য কোনো আয় অন্যান্য কোনো ব্যয় নাই। তার মানে এটাই আমার নিট মুনাফা, এটাই আমার পরিচালন মুনাফা, এটাই আমার নিট মুনাফা, এটাই আমার পরিচালন মুনাফা। কারণ কি? এটা সূত্র কি লক্ষ্মী ভাই? দেখো, নিট বিক্রয় থেকে যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই তখন বের হয় মোট মুনাফা বা ক্ষতি। সেই মোট মুনাফা বা ক্ষতি থেকে যখন আমরা হচ্ছে পরিচালন ব্যয় বাদ দিই তখন বের হয় পরিচালন মুনাফা বা ক্ষতি। সেখান থেকে যখন আমরা অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়গুলা যোগ বা বিয়োগ করি তখন বের হয় নিট মুনাফা বা ক্ষতি। যেহেতু আমার এখানে অন্যান্য আয় বা অন্যান্য ব্যয় নাই, তাহলে আমার এটাই নিট মুনাফা, এটাই আমার পরিচালন মুনাফা। সো 11,000 টাকা আমার পরিচালন মুনাফা বের হয়ে গেছে। ডান? এরপর হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব প্রথমে মূলধন ছিল 75,000, নিট ক্ষতি ছিল 30,000, উত্তোলন ছিল কত? 10,000। নিট ক্ষতি উত্তোলন বাদ, অতিরিক্ত মূলধন যোগ, সাধারণ সঞ্চিতি যোগ, এই সব কিছু যোগ করে এখানে হয় 40,000, এখানে হয় 42,000। তাহলে আমার প্লাস কত? 2,000। সো আমার এই 75-এর সাথে আমি এই 2,000 যোগ করে আমার 77,000 টাকা হচ্ছে নিট মালিকানা সত্ত্ব। মূলধনে কি হয়? মূলধন সাথে নিট ক্ষতি হইলে মাইনাস আর নিট লাভ হইলে প্লাস, উত্তোলন মাইনাস, সেটা পণ্য উত্তোলন হোক
যে কোনো উত্তোলন মাইনাস, অতিরিক্ত মূলধন প্লাস, সাধারণ সঞ্চিতি প্লাস, এগুলো একদম মাথায় গেঁথে নাও লক্ষ্মী ভাই, আমি বারবার করে বলি যেন তোমাদের মাথায় গেঁথে যায়। সো এই হচ্ছে আমরা কাজ আমাদের শেষ করে ফেললাম। আমরা কাজ কি করলাম, আমরা হচ্ছে যশোর বোর্ডের যে অঙ্কটা যেটা করলাম, এবং এখানে হচ্ছে চমৎকারভাবে আমরা হচ্ছে ক নাম্বার করলাম, আমরা বিষয়দায় বইয়ে ফুল একটা অঙ্ক করলাম, আমরা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব করে ফেললাম। সো আমি বিশ্বাস করি তোমরা এটা বুঝতে পারছো, তোমাদের এটা বোঝা জরুরি ছিল লক্ষ্মী ভাই। এই টাইপের অঙ্কগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, আমাদের বারবার করে প্র্যাকটিস করতে হবে। সো তোমাদের কাছে রিকোয়েস্ট, যেভাবে আমি করছি সংখ্যাগুলো অঙ্কগুলো নিজের দায়িত্বে ভালো করে দেখে দেন ওখানে বসাইয়া বারবার করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা। আমার বিশ্বাস তোমাদের হচ্ছে যদি এভাবে মিনিমাম 5-7টা 10টা অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে পারো, পরীক্ষা হলে ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করবা। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়ের পক্ষ থেকে। তোমরা অনেক ভালো থাকো, অনেক ভালো করে পড়ালেখা করো, নিজেকে নিজের জায়গা মতো পৌঁছে দাও। তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।